আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আমি প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমরা কালো জাদুর অভিশপ্ত বৈকল্পের 3 নম্বর পর্ব ডিলিট করতে বাধ্য হয়েছি। তো যার কারণে 3 নম্বর পর্ব আবার রি-আপলোড করা হচ্ছে। তো যারা 3 নম্বর পর্ব দেখেছেন তারা চাইলে স্কিপ করতে পারেন, এবং কালো জাদুর অভিশপ্ত বৈকল্পের 5 নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গেছে। তো যারা দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন। আর পর্বগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম, বোঝেননি? বলছি, ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পেলামই না, সাথে আরো 2টা মানুষের খুনি হলাম। তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটদের সখানিক কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে। শুধু কত বড় ভুল করে এসেছি। আসার সময় মা বাবার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে আমার, মিলাদ বা তার মাগফিরাত কামনায় দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না। এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্যই আমার ছোট ভাই মরেছে? জানি না মৃত্যুর পর আপনার কোথায় যাই। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে। এই 2 দিন আমি কলেজে গিয়েছি ঠিকই, কিন্তু চেহারা দেখাতে। পড়াশোনা কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমিই আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়, এই চাপ নিয়ে আর কত থাকা যায়? 2 দিন পর এলাকা থেকে কল আসে, নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত? 2 নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই। না, আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই। নিবার সংবাদ শুনে ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম, আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়ে। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মেঘের আড়ালে 4টা উকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যাই। এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভেজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায়। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট চিনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে, আমার কাছেও তেমনই মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময় আমার কেমন লাগছে আমি বলি, যখন মানুষের অনেক বেশি জ্বর আসে আর সে শুয়ে থাকে সোজা হয়ে, বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমার কাছে ঠিক তেমনই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে। গায়ের রগগুলা হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহে টানটান অনুভূতি অনুভব করছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমন হয়েছিলাম। তখন আমার কানে কেউ ফিসফিস করে বলে, আমার আরো একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যখন খুলেছি তখন রোদে আমার গা পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটা বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরেই আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে টান খাই। সারা রাত সোজা হয়েছিল, তাই এইভাবেই ভালো অনুভব করেছি। বাঁকা করতেই টান খাই। আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে। কানে কানে সে বলেছিল তার আরও একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি, আর কিতাবও রেখে এসেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যি এটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে রুমে চলে আসি। নেমে রুমমেট যারা আছে তারা কেউ ফ্রেশ হচ্ছে,
কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমার ক্লাসমেট না, কেউ দোকানে চাকরি করে, কেউ রাস্তায় হকারের দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি, ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছার লুঙ্গি বের করতে চেন খুলি। আর তখন আমি যে দেখেছি সুমন ভাই, বলতেও আমার মুখে আটকাচ্ছে। এ অবধি যা যা ঘটনা বললাম তা আপনার সুমন অন ফায়ার চ্যানেলের অনেক অডিয়েন্স বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে। ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমি ব্যাগে সেই কিতাব দেখতে পাই। মাথাটা আমার সাথে সাথে ঝিম ধরে যায়। কোনো এক অজানা মায়া আমাকে টানছিল তখন। কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি সেখানেই চমকে উঠি। আমাকে চমকে যেতে দেখে ওয়াশরুমের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেন আটকাই, এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেই দিন সারাটা সময় আমি এইরকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করেছি, মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম বিভিন্ন ছোটখাটো আতঙ্কের মাঝে ছিলাম, যদিও আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল। সেদিন কলেজ শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসি। রুমমেটদের কেউ এখনও আসেনি। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। ব্যাগে কিতাবটা এখনও আছে। কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটদের সবাই এসে যায়। রাত 10টার দিকে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি। আচমকা বমি হওয়ায় আমার ঘুমও ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্তবমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এই জগৎকে আমরা দেখি কেমন, আসলে কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী নালা, বসত বাড়ি। দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি, আর অন্ধকার নেমে গেলেই ঘুমের শহরে হারাই। মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। কারো পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলেই কি এমন? এর বাহিরে কি কিছুই নেই? হয়তো বললে ভুল হবে, এর বাহিরে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছুই আমাদের আশেপাশে ঘুরে বেড়াই। আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই, কিন্তু তারা আমাদের দেখে। আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে, কারো উপকারে কারো অপকারে। আমি রাফি হয়তো অপকারের লিস্টেই পড়ে গিয়েছিলাম। একটা মানুষকে পাবার জন্য দুইটা মানুষকে খুন করেছি, তবুও সেই মানুষটাকে আমি পাইনি। পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। উনাদের ভাষ্যমতে আমার মাথায় ডিপ্রেশন অনেক, প্রেসারে মাত্রাধিক ভাবনা করেছি, তাই মস্তিষ্কে চাপ পড়েছে, যার কারণে আমার শরীর দিন দিন দুর্বল হয়েছে। কি অদ্ভুত ব্যাখ্যা! আমার দেখাতে সবটা অলৌকিক কিছু, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাতে আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% মানুষই পাগল নয়, ওরা সুস্থ, কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে। আমার রুমমেটদের মধ্যে একজন আমার এলাকার, তার সুবাদেই আমি রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছে, আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলেছিল, আপনার রোগীকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, ওনার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমি তাদের অগোচরে শুনে ফেলেছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল। আমি বুঝে যাই তারা আমাকে পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে, এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগলের পদবি দিয়ে দিবে। অনেকে হয়তো বলবে ও রাফি পাগল, কিন্তু সুমন ভাই, ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল, আমার হুকুম ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছে কেন। বিকাল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। হামিদ বাটার শোরুমে চাকরি করে, তাই সময় বেশি পাই না। বের হওয়ার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আগামী শুক্রবার মার্কেট অফ আছে, শুক্রবারে তোকে নিয়ে যাব, আপাতত রেস্ট কর। আর এই কদিন কলেজে যাবার দরকার নেই। একগাদা শাসন বাক্য ছুড়ে দিয়ে হামিদ চলে যায়। আমি তার কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলেছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল। কদিকের ভাবনা ভাববো আমি। এদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিকে পড়াশোনার চাপ, আর একদিকে আমি হলাম পাগল। নিজেকে নিজেই চিনতে হয়তো ভুল করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। রুমে বসে এসব ভাবছিলাম, হঠাৎ সিদ্ধান্ত নিলাম জিনকে হাজির করব। আবার বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি। 4টা মোমবাতি নিয়ে আবার রুমে যাই। ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনো ওইভাবেই রয়েছে। আগেরবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করাই দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে,
আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম, হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন জানতে হবে। সে বলল, বলুন মালিক। আমি বললাম, আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? সে বলল, মালিক ওসব আমিই করেছি, আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আমি বললাম, আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমার কাছে কেন চাচ্ছেন? সে বলল, মালিক আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না। আমি বললাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? সে বলল, আপনার অনুমতি নিয়ে আমি যদি কারো প্রাণ আনি এতে আমার পাপ হবে না, যা হবে আপনার হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়েই করিয়েছে সবাই। ইয়া আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম? মানুষ হত্যা করেছেন আপনি, আর বলছেন আপনি পাপ করছেন না। সে বলল, জি, কারণ ওই হত্যা আপনি করিয়েছেন, আমি করিনি। আমি বললাম, সব মানলাম, আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না, তাহলে এখনো প্রাণ চাচ্ছেন কেন? সে বলল, আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। আপনি কি জানেন না মালিক তার দাসকে পরিচালনা করে? আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে চাই না, আর না আমি আপনার মালিক, আপনি চলে যান, দরকার নেই আপনাকে আমার, অনেক করেছেন আমার জন্য, আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। মোমবাতি নিজে থেকে আবার জ্বলে ওঠে। আমি ধরেই নিয়েছি এইবার আর কোনো সমস্যা নেই, শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের কাছে থাকায় আমি উঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম, বাতিও জ্বলে উঠে মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগেই বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্য আমি 1 সেকেন্ডের জন্য দেখেছি। বিড়ালটা যখন শূন্য লাফ দিয়ে বাতির দিকে উঠছিল তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। এরপর আর কিছু দেখিনি আমি। অন্ধকারে কেউ আমার গালে কষে চড় মেরেছে। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমি ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে কেউ আমার পিঠে ঘাড়ে অনেক জোরে জোরে মেরে যাচ্ছিল। হাস্যকর লাগছে তাই না? যদি আপনি আমার স্থানে থাকতেন বুঝতেন এটি হাসার উপযুক্ত ব্যাখ্যা কিনা। এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানে তারা হাসবে না, আর যারা এখনো পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন আমি জানি তাদের ঠোঁটের কোনায় মৃদু হাসি রয়েছে। কালো জাদু কতটা ভয়ঙ্কর তা ভিকটিম ব্যতীত অন্যরা কখনো সহজে মেনে নিতে পারবে না। আজ থেকে 30 বছর আগে যাদের নামকরণ করা হতো তাদের নামগুলো আপনার মনে আছে? মানে আপনার দাদা দাদিদের নাম, কিংবা তাদেরও মা বাবার নাম, সকিনা, গোলবাহার, বতি, কাল্লা, বন্দি ইত্যাদি নাম, যা এই যুগের মানুষ শুনলে হাসে। অথচ সেই যুগে এই নামগুলো ছিল জনপ্রিয়, মানুষ এসব নামে হাসতো না। কেউ এই নামে চিঠি এসেছে জেনে অন্তর জুড়িয়ে যেত। এই নামে ডাকলে কারো কারো ভিতরে মোচড় সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন, সেই যুগের নাচ দেখেও আপনারা হেসেছেন, হাসেননি? আমি জানি একবার হলেও আপনি হেসেছেন। অথচ ওই সময়ের মানুষ এই নাচের জন্য মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো অনেক নাচের স্টেপ রয়েছে, যা কারো আবেগ ছিল। তা নিয়ে এই যুগে আপনারা হাসেন, হাসেন না? কেন হাসেন? কারণ আপনার সময়কালে এসব ছিল না, আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ে অভ্যস্ত, বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত। এইসব এজন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করেছি, তাই আমার ভয় হচ্ছে। আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি, তাই আপনার হাসি পাচ্ছে। যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতের কিছুই আর মনে নেই। জ্ঞান হারানোর আগে কেউ একজন আমাকে ইচ্ছামতো মেরেছে। তার এক একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচুর ব্যথা হচ্ছিল। সামনে ছিল রুমের সবাই, আর জানতে পারি আমি সবটা। হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানাই। হামিদ যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই বলছি। আমি রাত 8টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করায় তারা বলল, রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি, দেখি রুমের এক কোণে বসে আছিস, আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে। কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মতো। রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছিল, যা আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হয়ে যাচ্ছিল। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায়, সেই কুকুর পচে যতটা বিশ্রী গন্ধ বের হয় ঠিক তার চেয়ে 2 গুণ বেশি গন্ধ আসছিল রুম থেকে। আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো মরা ইঁদুর পড়ে আছে। তখনও বুঝতে পারিনি আসলে হচ্ছিল কি। নাক চেপে ধরে তোর কাছে আসতে তুই আমার গলা টিপে ধরিস। আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাইরে থেকে সবাই রুমে চলে আসে। সবাই মিলে চেষ্টা করেও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারেনি। অনেক শক্তি ছিল তোর গায়ে। রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে তুই ফ্লোরে পড়ে গিয়েছিলি, কিন্তু তোর মুখে ছিল মুচকি হাসি, আর বিড়বিড় করে কি যেন পড়তে শুরু করেছিস। মিলন ভাই তখনই তোর পা টেনে ধরে এই রুমে ঢুকিয়ে দেয়।
এরপর তোকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিয়েছি। আমরা সারা রাত মাঝের রুমেই ছিলাম, কারো চোখেই ঘুম নেই। তোর গায়ে ভূত আসর করেছে, এটি মোটামুটি সবাই নিশ্চিত হয়। তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধ গায়েব হয়ে যায়। বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল। সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে, তোর বিড়বিড় করে কিসব কথাবার্তা শুনছিলাম। পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে পুরো ঘটনা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা তখন দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 3 নম্বর পর্ব। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।